নমস্কার দর্শক বন্ধুরা, অরিন্দমের দাওয়াইতে আমি অরিন্দম বিশ্বাস আরেকবার। আজকে আমি আপনাদের কাছে ফিরে এলাম। আমি কিছুদিন অসুস্থ ছিলাম, সেই কারণে সময় মতন অনুষ্ঠানটা করতে পারি। আর এনকে ডিজিটালের অরিন্দমের দাওয়াই আপনারা দেখছেন, মন্তব্য করছেন, আমি আপ্লুত। নিশ্চয়ই ক্রিটিসাইজ করবেন, সমালোচনা করবেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। এটাই ডেমোক্রেসি, এসেন্স অফ ডেমোক্রেসি, যেখানে ক্রিটিসিজমটা থাকবে। এটাই সব থেকে বড় পাওনা। সবসময় আমি বললেই সেই মত মিলিয়ে বলতে হবে তা নয়, আমার বক্তব্যের বিরোধিতাও হতে পারে, সেটাই আমি সবচেয়ে খুশি হই। এনকে ডিজিটাল যেভাবে এগোচ্ছে, সত্যি মানুষ আকৃষ্ট হচ্ছেন। যে কন্টেন্ট গুলো হয় সেটাও যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু একটা কথা আমরা বলি, স্পষ্ট কথার কোনো কষ্ট নেই, কিন্তু অনেক সময় কষ্ট পেতে হয়। এনকে ডিজিটালের কর্ণধার বা যিনি তৈরি করেছেন, এত বছর সাংবাদিকতা করেছেন, কিছু কারুর সাথে কোনো বোঝাপড়া না করে, কিছুর সাথে বোঝাপড়া না করে, সেই মানুষটার নাম প্রবীর বিশ্বাস। প্রবীর বিশ্বাসকে খেসারত দিতে হয়েছে। ওনাকে গ্রেফতার করেছে এবং সেই ভিডিওটা আপনারা দেখেছেন, অনেকেই দেখেছেন। উনি এটা আন্দাজ করছিলেন। ইন অ্যান্টিসিপেশন of his arrest, he told it categorically, and he produced a particular content. এই বিষয়টা যে আমি অ্যারেস্ট হতে পারি, আমি গ্রেফতার হতে পারি, উনি স্পষ্ট কথা বলেন, কিন্তু সবার কথা বলেন। বিভিন্ন ফেসবুকে মিথ্যাচারিতা ভরে গেছে প্রবীর বাবুকে নিয়ে, কিন্তু প্রবীর বাবু কখনো বিচলিত হননি, কখনো নিজের পাথ থেকে he never deviated. He maintained his point, he proved his mettle. কিন্তু এই গ্রেফতারির বিরোধিতা বিভিন্ন জায়গা থেকে হয়েছে, বহু মানুষ করেছেন, বহু মানুষ অনেক আলটপকা মন্তব্য করেছেন, যা ঠিক নয়। একটা হোয়াটসঅ্যাপ মেসেজ থেকেই এই কন্টেন্টে এর ভিত্তিতে ওনাকে গ্রেফতার করেছে। ওনাকে জুডিশিয়াল পুলিশ কাস্টডি থেকে জেল কাস্টডি দেওয়া হয়েছে। তারপর আবার পরবর্তী আইনের ব্যাপার, এগুলো সামনে আসবে, আপনাদের জানানো হবে। এইবার বিষয়টাতে আসে। তৃণমূল ভেঙে গেছে, তৃণমূল হেরে গেছে, এবার ভাঙলো কেন? এইটাই তো সব থেকে বড় প্রশ্ন আসবে। একটা কথা, কোনোদিনই ডিক্টেটোরিয়াল পলিসি কিন্তু কাজ করে না, মাথায় রাখবেন। ডিক্টেটর সারা জীবন থাকে না। পিনোশিও চিলে বলে একটা দেশে অনেক বছর ডিক্টেটরশিপ করেছেন, পরবর্তী ক্ষেত্রে তাকে চলে যেতে হয়। সেখানে মানুষের প্রতিবাদ, মানুষের বিরক্তি, মানুষের ক্ষোভ, তাতে কিন্তু ডিক্টেটররা থাকতে পারে না। ফোর্স দিয়ে, পাওয়ার দিয়ে, মানি দিয়ে, টাকা দিয়ে কোনো ডিক্টেটর চিরস্থায়ী হয়নি, হবেও না। এটা প্রকৃতির নিয়ম। আর আমাদের দেশ ভারতবর্ষ, সেখানে সব থেকে গর্বের বিষয় হচ্ছে ডেমোক্রেসি, সেকুলারিজম। আমরা সভারেন স্টেট, এর জন্য আমরা গর্বিত। উই আর প্রাউড অফ দিস, উই আর প্রাউড অফ আওয়ার অ্যাচিভমেন্টস। সেইখানে হিটলারও থাকেনি, মুসোলিনিও থাকেনি।
এইবার একটা দল চালাতে গেলে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, একটা দল চলছিল 2011, তার আগে মানুষ তিতিবিরক্ত হয়ে গেছিল বামেদের দেখে, এই ব্যাগ ঝুলিয়ে দাড়ি রেখে সেগুয়েভারা, ফিডেল কাস্ট্রো, লেনিন এইসব আওড়াতে আর মানুষ বিরক্ত হয়ে গেছিল। বাঙালির কিছু হচ্ছে না, সব একটার পর একটা কোম্পানি উঠে চলে যাচ্ছে অন্য জায়গায়, আর সেখানে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে রেখে বিরক্ত হয়ে গেছিল মানুষ। ঘটনাচক্রে এতটাই বিরক্ত যে মানুষ ক্ষোভ উগড়ে দিয়েছিল 2011। 2009 থেকে ইন্ডিকেশনটা হচ্ছিল, 2011তে সেটা সম্পূর্ণ হল, যখন পালাবদল হলো। মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের একটা অপশাসনকে শেষ করলেন। মানুষ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল, একটা গ্রাউন্ড সাপোর্ট ছিল। কিন্তু যা হয়, একটা দল চলছিল, একটা স্ট্রাকচার তাও ছিল, সেই স্ট্রাকচারের মধ্যে উনি কিন্তু ওনার আত্মীয় স্বজনকে ঢোকানোর পরিকল্পনা করে ফেললেন। এরপর নিয়ে আসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইংলিশে একটা কথা বলে, হি ওয়াজ আ পলিটিক্যাল গ্রিন হর্ন, একেবারে নবিশ। হি ওয়াজ আ নিওফাইট ইন দ্য অ্যারিনা অফ পলিটিক্স। এই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে তখনই দ্বন্দ্ব শুরু হলো। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টাকে বুঝলেন না, কারণ গ্রাউন্ড পলিটিক্স উনি করেননি। হি ওয়াজ নেভার rooted to the ground. He never mingled with the common people, never bothered to mingle with the mass. ঘটনাচক্রে উনি ভাবলেন, এটাকে যদি একটা পার্টি থেকে যদি আমি কোম্পানি করতে পারি, কর্পোরেট করতে পারি, তো সেই প্রশান্ত কিশোর, আইপ্যাক, এইসব বিভিন্ন বিভিন্ন হেন তেন লোকজনকে নিয়ে আসা হলো। এখন এরা কি ঠিক রিপোর্ট দিচ্ছিল? মনে হয় না, পুরোটাই কিন্তু মিসলিড করেছিল। এবং বিভিন্ন লোকের, গ্রাউন্ড লেভেল ওয়ার্কাররাই কিন্তু, তারাই কিন্তু অ্যাপেল অফ দ্য আই হয় ফর এনি পার্টি। তারাই কিন্তু ব্যাকবোন হয়, নেতারা জেতায় না, খাটে কিন্তু সাপোর্টাররা, সমর্থকরা। এই ব্যাকবোন যদি ভেঙে যায়, মানুষের বিরক্তি বাড়ে। 98 সালে যে দলটা তৈরি হয়েছিল, বহু পুরনো মানুষ তারা বসে গেল, এবং তখন বাইরের অন্য পার্টির থেকে লোকজন আনা হলো। কি দরকার ছিল সেটা আমি জানি না। শওকত মোল্লাকে কি করতে সিপিএম থেকে আনা হলো, রেজ্জাক মোল্লাকে কি করতে দরকার ছিল, প্রয়োজন ছিল। আরেকজনের কথা বলবো পরে, সেটা পরের দিকটায় আসছি। তো ঘটনা এইরকম করে বিভিন্ন দল থেকে ভাঙিয়ে লোক এনে বসিয়ে দিয়ে, তাতে কিন্তু দলটার উপকার কিছু হয়নি, অপকারই হয়েছে। আর যত দিন গেছে, পরিষ্কার কথা বলছে, সে তোলাবাজি হোক, টাকা লুণ্ঠন হোক, মানুষকে বিরক্ত করা হোক, ব্যবসায়ীদের পেছনে লাগা হোক, শিল্পী মহলকে কখনো বিরক্ত করতে নেই, শিল্পী সত্তাটাকে কখনো ধ্বংস করতে নেই। শিল্পীরা বিরুদ্ধেও বলে, পক্ষেও বলে। সেই জায়গায় এই সেলিব্রিটি গুলো দলের মধ্যে অন্তর্ভুক্ত করাটা একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল। দুই জায়গায় গোষ্ঠীর লড়াই, সেই গোষ্ঠীর লড়াই না থামিয়ে একটা সেলিব্রিটিকে দাঁড় করিয়ে দেওয়া হলো। এবং একটা কথা দেখবেন, কলকাতা নয়, ঠিক কলকাতার আশেপাশে এইসব সেলিব্রিটিরা দাঁড়াতে শুরু করলো। কারণ সরল মানুষ যারা আছেন, তারা এদেরকে দেখে একটা বড় সড়ো কিছু মনে করেন, তাদেরকে ভোট দিয়ে গেছেন। কিন্তু ভোটটা দিয়ে গেছেন, এটা মাথায় রাখবেন, গ্রাউন্ড লেভেলে কিন্তু সাপোর্টটা ছিল বলে। আপনি যেদিন গ্রাউন্ড লেভেল থেকে সরে যাচ্ছেন, সেদিন কিন্তু আপনার কোনো ধারণা থাকছে না যে কোথায় ভুল ভ্রান্তিগুলো হচ্ছে। আর আমি ডিক্টেটর,
আমি যা বলছি আই এম দ্য লাস্ট ওয়ার্ড ইন দ্য পার্টি, এটা করে কিন্তু পলিটিক্স হয় না। পলিটিক্সে polemics হয়, it involves polemics, you have to argue, you have to give space for arguments। তোমার বিরুদ্ধে বলবে লোকে, you have to accept if you believe your party is democratic। আপনার যদি গণতন্ত্রে ভরসা রাখে, প্রত্যেকটা মানুষের কথা শুনতে হবে। এখন মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সেটা শোনা সম্ভব ছিল না। একজন মুখ্যমন্ত্রী সেই সব শুনবে, তার দিকে তাকিয়ে কিন্তু দলটা ওরকমই হয়ে গেছিল। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রবেশ আর শুভেন্দু অধিকারী যারা একসময় খেটেছিল তাদের ডিপার্চার, অনেকেই বেরিয়ে গেছিল। তাও 2021-এ তৃণমূল এসেছিল, 2024-এ ভালো ফল করেছিল, অস্বীকার করার নেই। কিন্তু আরেকটা জিনিস, সফট হিন্দুইজম, বিজেপি হিন্দু লাইনে কথা বলে গেছে, তারা এবার সেটা প্রমাণ করেছে। সুতরাং সফট হিন্দুইজমের দরকার ছিল না। সেকুলারিজম মানে কিন্তু অ্যাপিজমেন্ট নয়। অ্যাপিজমেন্ট একটা জিনিস যেটা কিন্তু লোকে ধরে ফেলবে। এইবার পরিষ্কার কথা, সুনামি টুনামি না, হিন্দু ভোটটা কনসলিডেটেড হয়েছে। আর একজন মানুষ কতক্ষণ লেকচার দিতে পারেন যদি হাতের চোতা না থাকে? এমনি যা খুশি আমি বলে দিলাম, এমন একটা কমেন্টরি করে ফেলেছিলেন যেটা সারা ভারতবর্ষে দেখানো হয়েছিলেন একটা কমিউনিটিকে ভিত্তি করে। সেই কমেন্টস গুলো কিন্তু মানুষ ভালো করে নেয়নি। তার মধ্যে খালি বিজেপির দোষ দেখলে হবে না, আপনার দুর্বলতাটা বিজেপি ব্যবহার করবেই, কারণ তারা একটা রাজনৈতিক দল, তারা নিজেদের রাজনৈতিক ফায়দা তুলবেই, সেটাই তুলতে পেরেছে। আপনার লুপহোলস গুলো তারা ইউটিলাইজ করেছে, ব্যবহার করেছে। এই যে করে দলটার মধ্যে কিন্তু খুব ক্লামজিলি পারফর্ম করে গেছে। তার সাথে মানুষের ক্ষোভগুলো বেড়েছিল। লক্ষ্মী ভান্ডার একটা পজিটিভ স্টেপ ছিল, কিন্তু তার উপর যখন অন্নপূর্ণা ভান্ডার 3000 হয়ে যাচ্ছে, মানুষের কিন্তু ডিজায়ার আনএন্ডিং, তখন কিন্তু মানুষ অ্যাট্রাক্টেড হয়ে গেছিল। শুধু সেটা নয়, শুধু সেটা নয়, মানুষ কিন্তু কিছু ক্ষেত্রে বিরক্ত হয়ে যাচ্ছিল, ক্ষোভ উগড়ে দিচ্ছিল। ক্ষোভটা উগড়াতে পারিনি, এখন ক্ষোভটা বেরিয়ে আসছে। যদিও ডিম ছোড়া, গোবর ছোড়া এগুলো সমর্থনযোগ্য নয়, আইন আমার হাতে আমি নিতে পারি না, এটার বিরোধিতাই করা উচিত, কারণ আইন, আদালত, পুলিশ আছে এটা দেখার জন্য। আর সেলিব্রিটি ভরিয়ে আসল পলিটিক্যাল লোকদেরকে বাদ দিয়ে, তাদেরকে না দিয়ে কিছু ফোকটে ইউটিউবার, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানানোর কিছু লোককে দিয়ে দিল। তারা তৃণমূলের আইটি সেলও দেখছে। একজন সিনিয়র পলিটিশিয়ান, তাকে বাদ দিয়ে দিলে, ড্রপ করে দিলে, যে প্রতিটা গলি চেনে কোনো এরিয়া, দিয়ে আইটি সেলের কাউকে বসিয়ে দিল। এই ৭৭ জন যে পরিবর্তন হয়েছিল তার মধ্যে বেশিরভাগই হেরে এসছে। এই জায়গাগুলো চয়েস সিলেকশনে, তারপর অনেকে পরিষ্কার বলেছে টাকা দিয়ে টিকিট পেয়েছে। এখন যে টাকা দিয়ে টিকিট করবে সে 5 বছরে তার লাভটা দেখবে, জামিয়ে ডাবল কত তুলতে পারি, বা 5 গুণ বা দ্বিগুণ, যেটাই। এবং বিভিন্ন কাউন্সিলরের বাড়ি যদি ওরকম আলিশান বাংলো হয়ে যায়, সেটাও তো ঠিক নয়। এটা তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ, তুমি টাকা পাচ্ছ, তা সত্ত্বে তোমাকে কাজ করবে। পার্টি ফান্ডে তুমি টাকা তুলবে, সব পার্টি ফান্ডে তোলে, ফান্ডিং হয় সব পার্টি। এখানে কোনো ভারতবর্ষের এরকম কিছু নেই যে ফান্ডিং হয় না, সব পার্টি ফান্ডিং পায়। কিন্তু ফান্ডিংটা নিজের পকেটে রেখে দিলে বড় আলিশান মানে বাংলো তৈরি হয়ে গেল, বড় গাড়ি তৈরি হয়ে গেল, তার উপর মানুষকে অত্যাচার করা, মানুষ মেনে নেবে না। একটা কথা বলি, ইমোশন দিয়ে পলিটিক্স হয়, কিন্তু কিছুদিন হয়। পলিটিক্সটা কিন্তু বেসড অন পারফরমেন্স অ্যান্ড দ্য অ্যাটিটিউড অফ দ্য পলিটিশিয়ানস। লোকে যখন ভোট দিতে পারছে, তখন সে যদি বিরক্ত হয়ে যায়,
তোমার হয়ে ভোট কিন্তু দেবে না, আপনার হয়ে ভোট দেবে না। সেটাই কিন্তু প্রমাণিত হয়েছে। বারবার ইভিএম ইভিএম করে কিন্তু চিৎকার করলে হবে না। ইভিএম এর যদি কিছু থাকে থাকে, কিন্তু সাধারণ মানুষের যে বিরক্তিটা, সেটাও কিন্তু অস্বীকার করলে হবে না। বাস্তবটা মানতে হবে যে একটা অ্যাপিসমেন্ট পলিটিক্সটা আমাদের ভারতবর্ষে, বাংলায় ৩৯ বছর ধরে এটা চলেছে। সেটা মানুষ বিরক্ত হয়েছে, এখন সেটার বহিঃপ্রকাশগুলো ঘটছে। কিন্তু আজ যদি সত্যিকারের সেকুলার পলিটিক্স হতো, তাহলে মানুষ কিন্তু কোনো বিরক্ত হতো না। কোনো জায়গায় কোনো এরিয়াতে আমি হেলমেট পরবো না, কারণ আমাকে পুলিশ কিছু বলবে না। আর এই দিকে আমি কসবার দিকে হলে আমি হেলমেট একটু উঠলেই পুলিশ ফাইন করে দিচ্ছে। এগুলো মানুষ মেনে নিতে পারছিল না। সিন্ডিকেট রাজ মেনে নিতে পারছিল না। যদিও সিন্ডিকেট রাজটা বামপন্থীর একটা টুপি পরা মন্ত্রী থাকতো, সে সব দলকে স্যাটিসফাই করার জন্য ইন্ডাস্ট্রি নিয়ে সিন্ডিকেট করে। এটাকে তৃণমূল আরো ত্বরান্বিত করে, আরো জোরালো করে, আরো শক্তিশালী করে, এটা অস্বীকার করার নেই। কাউন্সিলররাই ইঞ্জিনিয়ার হয়ে গেছিল পুকুর ভরাট করে। আরে গ্রিনারি বলে একটা ব্যাপার থাকে, এনভায়রনমেন্ট বলে একটা ব্যাপার থাকে, সেই জিনিসটা আমরা যদি এরকম পরিবেশ নষ্ট করি, বারবার তো ঝড় আসতে পারে, বারবার ভূমিকম্প আসতে পারে, বারবার তো বৈজ্ঞানিকরা বলছে। তারা তো ফেলনা না, তারা তো পড়াশোনা করে বলছে। আমার চোখের সামনে আমার পাড়ায় ভরাট হয়ে গেল। আর বড় বড় পুজো করে এই কদিনে তারা বছরের টাকা করে ফেলছে। এই মিথ্যাচারিতার থেকে বড় মিথ্যাচারিতা আর কিছু হয় না, এটা মাথায় রাখবেন। পুজোয় 5 দিন 1 বছরের খাওয়াতে পারে না। কিছু রোজগার আপনি নিশ্চয়ই করছেন। বড় বড় পুজো, কেউ টাওয়ার বানিয়ে ফেলছে, কেউ বিভিন্ন বিভিন্ন থিম করছে, কোটি কোটি টাকার পুজো। তার সাথে রাজনৈতিক নেতারা, পুজো হবে পাড়ার লোকেরা, সর্বজনীন পুজোটা তো সবাইকে নিয়ে। পুজোটা তো কম্পিটিশনের নয়। এটা নষ্টটা 84 সাল থেকে আমি বলবো এশিয়ান পেন্টস করেছে প্রতিযোগিতার টাকায়। তো আমি এইটুকু বলবো, পুজো করে পাবলিসিটি স্টান্ট, পাবলিক এর সাথে যোগাযোগ কয়েকজনের সাথে হয়, পাড়ার পুজো কমিটির সাথে হয়, কিন্তু এইটা করে বড় কোনো দলের মানুষের জন্য করার কিছু থাকছে না। একদিকে তুমি চুরি করছো, আরেকদিকে বড় পুজো করে সেটা ভাবছো কাটিয়ে দিতে পারবে, না হয় না। কিন্তু মানুষের মধ্যে বিরক্তিটা ছিল। বারবার বলছি, এই কতগুলো বিষয়। আর কিছু ধান্দাবাজ রাজনৈতিক ছিল, তার মধ্যে একজন, তার পাড়ায় সে প্রচুর ইল্লিগাল প্রমোটিং করেছেন, যথেষ্ট সমর্থন করে গেছেন, টাকাও তুলেছেন হয়তো, কে জানে। তার এরিয়াতে গিয়ে, মাইনরিটি এরিয়াতে গিয়ে প্রথমেই বুলডোজার চালানো হলো। সে বোঝাপড়া করে দিল, সে আলাদা হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। সে বোঝাপড়া করে দিল, এখন তার এরিয়ায় কিন্তু আর বুলডোজার চলছে না। এটা খেয়াল করে দেখ, বোঝাপড়া। বিজেপি এইগুলোই সুবিধা নেয়, বরাবরই নেয়। কোচিং তো করেই, টাকা নিয়ে কিনে নেয়। এখন সেই সুবিধাটা আরো হয়ে গেছে, কারণ কিছু কিছু লোকের বিরক্তি বেড়েছে। তার মধ্যে কিছু ধান্দাবাজ আছে। কোনো ধান্দাবাজের জিপটা ভীষণ বের হয়, আমাদের জিপটা হয়তো বারবার বের হয় না, তার বারবার বের হয়, সেটা ফেসবুকে আমরা দেখেছি। তো ভালোবাসা জানাতে হয় জিপ বার করে, আর তার জিপটা ভালো, সে ভালো বক্তাও। তো ঘটনাচক্রে এরকম মানুষরা ধান্দাবাজ, তাদের জায়গাটা কি বোঝা যাচ্ছিল না। তার মানেই একটা মিসকমিউনিকেশন হচ্ছে, ল্যাক অফ কমিউনিকেশন। আজ যারা বেরিয়ে গেছে তাদেরকে একটা কথা আমি পরিষ্কার বলবো, আপনাদের যদি গায়ে ভদ্র রক্ত থাকে, পদত্যাগ করে আরেকবার গিয়ে মুখোমুখি হন। আর জিভ বার করা কোনো একজন ডাক্তার, কোনো একজন মোক্তার আবার পদত্যাগটা করে দাঁড়ান, লোকে কিন্তু পশ্চাৎ দেখিয়ে দেবে, কারণ আপনি বেইমানি করলেন। লোকে ভোটটা কিন্তু একটা চিহ্ন দেখে দিয়েছিল তৃণমূলকে, সেখানে আপনি উল্টো দিকে চলে গেলেন, তার বেইমানি করলেন। এই বেইমানি গুলো কিন্তু লোকে মেনে নেবে না।
আমি আবার বলছি, এখনো পর্যন্ত সমর্থন বিজেপির দিকে অনেক বেশি, কারণ বাঙালি অবাঙালি হিন্দুরা তারা একত্রিত হয়ে ভোটটা দিয়েছে, সেটা মেনে নিতে হবে, বাস্তবটাকে মানতে হবে। খালি ইভিএম এর ওপর দোষ দিয়ে লাভ নেই। তারপর যারা পলিটিক্যাল গ্রিন হন তাদেরকে কেন, আর সিনেমা আর্টিস্ট এরা তো ধান্দা, এরা তো দুটো ধান্দা করবে, রাজ্যসভায় যাবে, কখনো কেউ লোকসভায় যাবে, যাতে হেলথের একদম মিটে যায়, কোনো টাকা লাগবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ ফেসিলিটি পেয়ে যাবে, অনেক ফেসিলিটি পেয়ে যাবে, আর ওইদিকে সিনেমার থেকেও টাকা তুলবে সিনেমা করে। সুতরাং যারা রাজনৈতিক ব্যক্তি তাদেরকেই দিতে পারতেন, আর যত ভুঁইপোর কিছু চ্যাংড়া বলবো আমি, তাদেরকে টিকিট গুলো না দিলেই হতো। কারণ ধান্দাবাজি গুলো বুঝতে পারছে, বিভিন্ন লোক এখন ফেসবুক করে, 3 দিন আগে মুখপত্র ছিল, তারপরে বেরিয়ে গিয়ে এখন বিজেপিকে তৈলমর্দন করতে তারা ব্যস্ত, মুখে বলতে পারছে না তাই বিজেপি জয়েন করতে চাই, কারণ পাওয়ার ছাড়া এরা কিছু নয়। সুতরাং তৃণমূলের যে যে লোকগুলোকে বাঁচা হয়েছে বড় ভুল ছিল। পুরনো লোকগুলোকে কখনো, পুরনো লোককে কখনো বাদ দিয়ে রাজনীতি হয় না, হয় না। এখন কি হবে জানি না, তৃণমূল ভেঙে গেছে, পরবর্তী সিদ্ধান্ত সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। কিন্তু বারবার আবার বলছি, রাজনৈতিক অভিজ্ঞতা যাদের নেই, বা যার বৈভবের আস্ফালন দেখা যায় যার মধ্যে, তাকে সামনে নিয়ে এলে মানুষ কিন্তু গ্রহণ করবে না। যার গ্রহণযোগ্যতা শূন্য, সোশ্যাল মিডিয়া আর ফেসবুকে তার দাপট, সেই দাপট কিন্তু মানুষের দাপট নয়, মানুষের কাছে যাওয়ার যোগ্যতা সে পৌঁছয়নি। সামাজিক মাধ্যম কিছু কথা বলে, কিছু মানুষের কাছে পৌঁছানো যায়, কিন্তু রাজনীতিটা হয় মানুষের সাথে, মানুষের সাথে মিশে হয়। চ্যাংড়ামো করে রাজনীতি হয় না, রাজনীতির মধ্যে পড়াশোনা লাগে, রাজনীতিতে তোলাবাজি লাগে না। এত বড় বড় নেতা ছিল ভারতবর্ষে, লাল বাহাদুর শাস্ত্রী, জর্জ ফার্নান্ডেজ, তারা তো আজকে সোশ্যালিস্ট লিডার ছিল, রাম মনোহর লোহিয়া, প্রতুল্য ঘোষ কংগ্রেসের, প্রফুল্ল সেন, যার নামে বদনাম দিয়েছিল সিপিএম এরা, বামেরা তো বরাবরই বদনাম দেয়, এটাই ওদের মানে চরিত্র। তো সেই প্রফুল্ল সেন স্টিফেন হাউসের মালিক, একটা মানুষ শেষ জীবনে খেতেও ঠিক মতো পারত না। এইসব মানুষ রাজনীতি করেছে, রাজনীতির তো একটা আইডল হয়। এখন টলিউডটা আমি দখল করে বসে আছি, আমি আমার টালিগঞ্জ এরিয়া থেকে যত টাকা ওঠাই পাচ্ছি উঠিয়ে দিই, আমি কাউন্সিলর 10 বছরের, আমি আলিশান 3 তলা বাড়ি বানিয়ে ফেললাম, বাহ, ওয়ান্ডারফুল। যদিও তার মানে গুরুদেবও সেই কাজই করেছেন। ঘটনাচক্রে এইগুলো রাজনীতিতে, এইসব ব্যাড এলিমেন্ট, এইসব ভুয়ো খুঁইফোর, চোর ডাকাত আনলে কিন্তু এই কাজটা করবে, হবে, তাদের দ্বারা রাজনীতি হবে না। তারা গুন্ডামি করে জিতবে ইলেকশনটা, কিন্তু যখন ইলেকশনটা ঠিকঠাক হবে তারা পালিয়ে যাবে, বোঝা যাচ্ছে। মানুষ বিরক্ত হয়ে ডিম ছুটছে, সত্যি কথা, মানুষেরও ক্ষোভ আছে, অস্বীকার করার নেই, কিন্তু ডিম ছোড়াটা আমি সমর্থন করি না, কারণ নিজের হাতে আইন নেওয়া উচিত না, কারণ এতে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়, এরপরে যখন কিছু হবে আবার আরেকটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হবে। এই সংস্কৃতি, এই পরিবেশ দরকার নেই বাংলার। বাংলার এমনি বদনাম যে সবসময় রাজনৈতিক সংঘর্ষ লেগে আছে, সেটা বন্ধ হওয়া দরকার। প্রত্যেকটা দল দোষী, কংগ্রেস থেকে শুরু করেছে, বামপন্থীরা মেনটেন করে গেছে, আরো বেশি করেছে, তৃণমূলও করে গেছে, এখন 1 মাসও হয়নি সেখানেও কিন্তু বিজেপি সরকারে সেই কথাগুলো আসছে। এইবার প্রশ্নটা হচ্ছে, ভাঙনের কারণগুলো অনেক ভাবে বললাম, আটকানো যাবে, এবার দাওয়াইটা যেটা, দল যদি করতে হয় ঠিক মতো বাঁচতে হবে, কে কমিটেড। আজকে দেখছিলাম যেরকম টিভিতে করোনা কাল হয়েছে মনে হচ্ছে, আবার 6 বছর বাদে ফিরে একজন কেউ মুখ টুক ঢাকা দিয়ে মনে হচ্ছে মানে কোনো মোসাদের থেকে মোসাদ পাঠিয়েছে, কাউকে ইসরায়েল থেকে মোসাদ পাঠিয়েছে,
না হয়তো করোনা কাল, এমন ভাবে আসতে হচ্ছে এরকম কেন? আরে রাজনীতি তো আপনি মুখ দেখাবেন, সাহস করে মানুষের সাথে মিশবেন, সাংবাদিক চারটে বাজে প্রশ্ন করবে, যদিও অত্যন্ত নোংরা পর্যায়ে পৌঁছে গেছে কিছু সাংবাদিক বা সংবাদ মাধ্যম, নোংরা পর্যায়ে বলছি, যে প্রশ্নগুলো করছে এগুলো লোক দেখানি ছাড়া আর কিছু না, এবং অত্যন্ত নোংরা লেভেলে চলে গেছে। কিন্তু যেভাবে আপনি ঢুকছেন, আপনি তো একজন এমপি, আপনি মুখ দেখাবেন না? করোনা কাল তো নয় এটা। এইসব মানুষকে যদি আপনি একটা বড় দায়িত্ব দিয়ে দেন, যার রাজনৈতিক মতাদর্শ কিছু নেই, যার রাজনৈতিক কোনো ভিত্তি নেই, যার রাজনীতি নিয়ে পড়াশোনা নেই, আজ রাজনীতি পড়তে গেলে সে ফ্রেডরিক নিটজে বলুন, আজ অ্যালবার্ট কামু বলুন, আজ কাফকা বলুন, কাফকা, ফ্রান্স কাফকা যে মেটামরফোসিস বইটা লিখে গেছে, আজকে তারই তো রেপ্লিকেশন হচ্ছে। যে বইটা উনি লিখে গেছেন, যে একটা মানুষ সে হয়ে গেল একটা জন্তু, সে দেখতে পাচ্ছে তার আর দরকার নেই, তাকে ফেলে দেওয়া হলো। ঠিক তাই হচ্ছে। যে মানুষগুলো 98 সাল থেকে খেটে গেছে, মার খেয়েছে সিপিএম এর কাছে, সে মানুষগুলোকে ছুড়ে ফেলে দিচ্ছে, গিয়ে ভুইপোর চোর ডাকাত জোচ্চোরদের টিকিট দেওয়া হচ্ছে, আর বানিয়া কোম্পানিকে দিয়ে মার্কেটিং হচ্ছে। কর্পোরেট বিষয়টা আলাদা, সেখানে রাজনীতি আসতে পারে না। যাই হোক, কারণগুলো বললাম, তার সমাধানটা দলের ওপরই ছেড়ে দেওয়া হোক, তৃণমূল দলই ঠিক করবে কিভাবে সেই সমাধান হবে। এইটা বলে অরিন্দমের দাওয়াইতে আমি শেষ করছি। আশা করছি প্রবীরবাবু খুব শীঘ্রই আপনাদের সামনে আসবেন। এই আশা রেখে এনকে ডিজিটালের পাশে থাকুন, আপনারাই শক্তি। আমি আবার বলছি, বিরোধী হলেও ভালো, পক্ষে হলেও ভালো, দুটো মিলিত প্রচেষ্টায় একটা ডেমোক্রেসি করে, এটা মাথায় রাখবেন। অটোক্রেসি কোনোদিন টিকতে পারে না, ডেমোক্রেসি টেকে। এবং আপনারাও যখন কোনো কোনো মন্তব্য করেন, আমি বলবো আমার বিপক্ষে করেন, সেটা আমি মনে করি সবচেয়ে ভালো। যারা পক্ষে করেন তাদেরকেও ধন্যবাদ জানাবো, বিপক্ষে করেন তাদেরকেও ধন্যবাদ জানাবো। এনকে ডিজিটাল এই জন্যই এই প্ল্যাটফর্মটা সবচেয়ে ভালো, সবার মতামতটা জায়গা দেয়। প্রবীরবাবু এটা দিয়ে গেছেন, প্রবীরবাবুর টিমকে ধন্যবাদ জানাই। প্রবীরবাবু ফিরবেন খুব শীঘ্রই, আপনারা কেউ বঞ্চিত হবেন না, উনি ঠিক আসবেন। আমি আবার খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা করব, কথা বলবো। ভালো থাকবেন সবাই, নমস্কার জানাই, শুভরাত্রি।